আজকে তৈরি করে দেখাবো একই ভিডিওতে 10 রকম পদ্ধতিতে সেহরি স্পেশাল কিছু রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রমজান মাসে সেহরির জন্য আপনাদের আর আলাদা করে রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না। একই ভিডিওতে 10 রকম ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে পেঁয়াজ আর ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। 4টা পেঁয়াজকে আমি লম্বা লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো করে একটু মুথলে নিতে হবে, তাহলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা এভাবে ভালো করে মুথলে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর এটার মধ্যে থেকে কিন্তু হালকা হালকা পানি ছেড়ে এসেছে, কারণ এই পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়েছিলাম। এবার এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে এই সেদ্ধ ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এই রেসিপিটা আপনারা যদি মনে করেন এখানে ডিম না দিয়ে তৈরি করে নেব, তবুও কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে ডিমটা দিয়েছি, কারণ ডিমটা দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এবার সব কিছুকে ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি পানি দিয়ে মাখবো না, কারণ পেঁয়াজের মধ্যে থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে, তাই একটু ভালো করে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে একটা একটা করে পেঁয়াজিগুলো তৈরি করে নিতে হবে। এভাবে পেঁয়াজিগুলো তৈরি করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাছাড়া আপনারা এগুলো স্ন্যাক্স হিসাবেও সন্ধেবেলায় খেতে পারেন। এবার একটা একটা করে এগুলো তৈরি করে নিতে হবে। তো এগুলো আমি একটু গোল করে চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারেন। তো প্রথমে সবগুলো পেঁয়াজি আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে রেখে দেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো সবগুলো পেঁয়াজি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। তো পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি এখানে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে পেঁয়াজিগুলো দিয়ে দেব। এবার এই পেঁয়াজিগুলো মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি 4 মিনিট সময় নিয়ে এভাবে লো আঁচে রেখে দিয়েছিলাম, তারপর এগুলোকে উল্টে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি এই পেঁয়াজিগুলো খালি মুখে খান, তাহলে কিন্তু বেসনের সঙ্গে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো পেঁয়াজিগুলো একদিক ভাজা ভালোভাবে হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিয়েছি। তো ততক্ষণে আমি এখানে একটা রান্নার জন্য মশলা তৈরি করে নেব। তো তার জন্য ব্লেন্ডারের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা, আর অল্প করে একটু রসুন দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর এইদিকে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আর পেঁয়াজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো পেঁয়াজি আমি তুলে নিয়েছি, এবার এগুলোকে রান্না করে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য অল্প করে একটু জিরা দিয়ে দিয়েছি। এবার এই জিরাটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব। তো মশলাটা কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি।
তো পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি 2 মিনিট এইভাবে রান্না করে নেব। তো 2 মিনিট পর আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এই মশলাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে আসবে তখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, তারপরে অল্প করে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। এবার সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে আবারও 2 মিনিট এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে কিন্তু মশলাটা এবার আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য পানি দিয়ে দেব। তো আপনারা যেমন পরিমাণ ঝোল রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন। আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যখন পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে তখন একটা একটা করে পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিস দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট মতো রান্না করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর দেখুন ওপর থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসেছে। তো এখানে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তো ধনেপাতা কুচি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে লো আঁচে এইভাবেই 2 মিনিট আমি রেখে দেব। তো 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাড়ির মধ্যে কোনো সবজি আনা না থাকলে এইভাবে আপনারা পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ এই মজার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দুপুরে কিংবা রাত্রেবেলায় গরম ভাত, রুটি বা লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে ভীষণ মজার হয়। তো বন্ধুরা, একবার হলো এইভাবে পেঁয়াজিগুলো রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন লেগেছিল। দেখুন বন্ধুরা, একটাও কিন্তু ভেঙেও যায়নি আর গলেও যায়নি। এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, পেঁয়াজ আর ডিমের এই রান্নাটি আমাদের তো হয়ে গেল। এবার আমি আপনাদের পাঁচমেশালি কিছু সবজি দিয়ে আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। তো এখানে কয়েক পিস সজনে ডাঁটা নিয়েছি, আর আলু নিয়েছি, শিম নিয়েছি, গাজর নিয়েছি, বেগুন, অল্প একটু ফুলকপি, আর তার সাথে কয়েকটা ছোট ছোট কলাইয়ের বড়ি নিয়ে নিয়েছি। এই পাঁচমিশালি সবজির মধ্যে হাতের কাছে বড়ি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এবার সবজিটা রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এখানে প্রথমে বড়িগুলো ভেজে নিতে হবে। তো তার জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে নিয়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন হালকা কালারও চলে এসছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। তো এখন বড়িগুলোকে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা, আর হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে একেবারে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। তো পেঁয়াজটা হালকা ভাজবো কারণ এই পেঁয়াজের সঙ্গেই কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন একেবারে হালকা ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি আর আলু। প্রথমে এই ফুলকপি আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব। তো আপনারা যদি চান এই ফুলকপি, আলু, বাকি সবজিগুলো প্রথমে ভেজে তুলে নিতে তাও কিন্তু হবে, তবে আমি আলাদা করে আর ভাজছি না, এর সঙ্গেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাও লাল হবে আর এই ফুলকপি আলুগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। আর একে একে সবজিগুলো ভেজে তুলতে কিন্তু তেলের পরিমাণটাও বেশি লাগবে, সেই জন্য আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারাও চাইলে এইভাবে ভেজে নিতে পারেন।
তবে পেঁয়াজটা লাল হওয়ার আগেই কিন্তু আপনাকে সবজিগুলো ভেজে নিতে হবে, তাহলে সবজির সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যাবে। তো আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন বাদে। বেগুনটা আমি একটু পরেই দেব। তো এই সবজিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো সবজিগুলো ভাজার সময় কিন্তু এখন পর্যন্ত আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি। এবার দেখুন সব সবজি কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে বেগুনটা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা দেখুন সবজিগুলো ভাজার সময় কিন্তু পেঁয়াজটা অনেকটা পুড়েও যায়নি, কারণ পেঁয়াজটা কাঁচা থাকা অবস্থাতেই সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো বেগুন দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বেগুনটা দিয়েও 2 থেকে 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে বাকি মশলাগুলোও দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে চাইলে আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। 3 থেকে 4 মিনিট মতো এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। তাহলে মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সবজিটাকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ সবজিটাকে ভেজে নিলে কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়, আর রান্না করতে খুব একটা সময়ও লাগে না। আদা রসুন দেওয়ার পর আমি কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। তবে আপনারা চাইলে প্রথমেও আদা রসুনটা দিয়ে দিতে পারেন মশলাগুলো দেওয়ার সময়। তো এবার মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা যেমন ভালো থাকবে, সেদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো গরম পানি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলের পরিমাণটা আপনারা এখানে যেমন রাখতে চাচ্ছেন সে অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু আমাদের বড়িগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো বড়িগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই পাঁচমিশালি সবজি রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা 10 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো সবশেষে সামান্য পরিমাণ চিনি আর একটু লাল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একটু চিনি দিয়ে দিলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসবে। আর তার সাথে যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থেকে থাকে তাহলে অল্প করে একটু কুচি করেও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চিনি আর মরিচের গুঁড়ো দিয়ে আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর নাড়াচাড়া বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়ে এটাকে 2 মিনিট এইভাবেই রেখে দেব। তাহলে ওপর থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিবে, রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা 2 মিনিট পর কিন্তু চারিদিক থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নামিয়ে রাখার কিছুক্ষণ পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চাচ্ছেন তার থেকে একটু বেশি করে রাখবেন, কারণ কলাইয়ের বড়ি দিলে কিন্তু নামিয়ে রাখার পর ঝোলটা অনেকটাই টেনে নেয়। এবার আমি তরকারিটা একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি।
তো বন্ধুরা, আমরা অনেকে অনেক রকমভাবেই নানান রকম পদ্ধতিতে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে থাকি। তো আমার রিকোয়েস্ট রইল, একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রকম সবজি রান্না থাকলে মাছ মাংস ছাড়া এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, বড়িগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, ছুটিটাও সেদ্ধ হয়েছে, আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, পাঁচমিশালি তরকারি তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের বেগুন দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে আমি একটা ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর বোটাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর মধ্যে থেকে কেটে দুভাগ করে নেব। তারপর এই বেগুনটাকে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। তো লম্বা লম্বা করে কাটা হয়ে গেলে মধ্যে থেকে এটাকে আবারও কেটে নেব, তাহলে এগুলো ছোট সাইজের হয়ে যাবে। তো ঠিক একইভাবে আমি আরও একটা পিসকেও এভাবে কেটে নিচ্ছি। তো এই বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি। আপনারা কিন্তু এখানে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো বেগুনগুলোকে কেটে সাথে সাথে পানির মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বেগুনটা অনেকটাই কালো হয়ে যায়। এবার এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে এরকম একটা গ্রেটার দিয়ে মোটা দিকটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আলু গ্রেট করা হয়ে গেলে এটাকে সাথে সাথে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আলুর পরিমাণটাও আপনারা এখানে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমার আলু গ্রেট করাও হয়ে গেছে, বেগুনগুলোও কাটা হয়ে গেছে। তার সাথে আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো দিয়ে বেগুনটা রান্না করে নিলে কিন্তু বেশ ভালোই লাগবে। এবার প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো এখানে একটা আলু গ্রেট করে একেবারে অল্প মনে হচ্ছিল, সেজন্য আমি আরও একটা আলু গ্রেট করে নিয়েছি। আর এগুলো ভেজে নিলে কিন্তু একেবারে অল্প হয়ে যাবে। তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আলুগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে ভেজে নেব। যেহেতু আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর আলুগুলো যেহেতু গ্রেট করা, তাই কিন্তু এটা ভাজতে খুব একটা সময় লাগবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এবার আলুগুলো তুলে রেখে প্যানের মধ্যে আবারও 2 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আবারও খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখতে হবে। তারপর অনবরত নাড়াচাড়া করে বেগুনটাকে লাল করে ভেজে নিতে হবে। এখানে এখন কিন্তু বেগুনের মধ্যে আমি কোনো রকম মশলা দিলাম না, শুধুমাত্র তেল দিয়ে এটাকে লাল করে ভেজে নিয়েছি। তো সবগুলো বেগুন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একবার এই পদ্ধতিতে বেগুন রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে। তো বেগুনগুলো তুলে রেখে এবার রান্না করে নেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। তো কয়েকটা কাজু বাদাম নিয়েছি, তার সাথে 1 চা চামচ পোস্ত নিয়েছি। এবার এই কাজু আর এই পোস্তটাকে বেটে নেব। এবার বেগুনগুলো রান্না করে নেওয়ার জন্য আবারও প্যানের মধ্যে 2 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়ে এখানে 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা। আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আদাটাকে লো ফ্লেমে 2 মিনিট ভেজে নিতে হবে। তো আমি এখানে আপনাদের নিরামিষভাবে রান্না করে দেখাচ্ছি, তাই কিন্তু এখানে রসুন দিলাম না। তবে আপনারা নিরামিষভাবে না রান্না করলে এখানে আদা রসুন বাটা দিতে পারেন। এবার এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে টমেটোটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো টমেটোটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো টমেটোটাকে একটু তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আমি প্রথমেই দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো টমেটোটা এখানে চাইলে আপনারা একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তো লবণ দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়া করলেই টমেটোটা অনেকটাই গলে গেছে। তো
তো ঠিক এই পর্যায়ে এবার যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর তার সাথে ঝালের জন্য দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ো মরিচও দিয়ে দিতে পারেন। এবার এই গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে। তো এবার এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই রান্নার মধ্যে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। তো অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর বেগুনটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। এইভাবে আলুগুলো বেগুনের সাথে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এবার আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভীষণ ভালো লাগে। তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার সব কিছুকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, এই নিরামিষ বেগুনের রেসিপি যদি একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখেন তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর দেখবেন এটা রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই জমে উঠবে। তাহলে বন্ধুরা, একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। তো দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আজকে এই নিরামিষ বেগুনের রান্না তৈরি করা হয়ে গেল। আর খুব বেশি উপকরণও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। আর শুধুমাত্র এই রেসিপিটা থাকলে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, খেতে এতটাই মজার হয়। তাহলে বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল একবার হলেও শীতের টাটকা বেগুন দিয়ে এইরকমভাবে আপনারা নিরামিষ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। তো বন্ধুরা, বেগুনের রেসিপি তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সয়াবিন দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজে তৈরি করে দেখাবো আর খেতেও হবে ভীষণ মজার। তো রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট প্যানের মধ্যে পানি গরম করতে বসিয়েছিলাম। তার মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন দিয়ে দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট আমার সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে এই পানিটা ফেলে দিয়ে আবারও 2-3 বার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে খুব ভালো করে চিপে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে চিপে নিতে হবে, পানিটা যেন একটুও না থাকে সেই রকম করে চিপে নিয়েছি। তো সবগুলোকে এইখানে চিপে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এখানে 50 গ্রাম মসুর ডাল নিয়েছি, আর এই ডালটাকে 10 মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা একটু বেশিক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে এটা ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে। তো এবার এটাকে পুরো ব্লেন্ডারের মধ্যে দিয়ে এর মধ্যে একটা ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এই সয়াবিনের মধ্যে হালকা হালকা পানি থাকায় এটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আর ব্লেন্ড করার পর যদি কয়েকটা গোটা মসুর ডাল থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে পুরোটাই নামিয়ে নিচ্ছি। তো পুরোটা নামিয়ে নেওয়ার পর এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, আর অল্প করে একটু কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তারপর সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে।
আপনারা যদি এটা না রান্না করে খালি মুখে খেতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি অনেক কিছু মশলা দিয়ে এগুলোকে ক্রিস্পি করে ভেজেও খেতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে এটা নিয়ে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এগুলো ভেজে নিতে পারেন, বড় বড় করে গোল গোল করেও ভেজে নিতে পারেন। এই তেলের মধ্যে যতটা পরিমাণ দেওয়া হয়েছে ততটা পরিমাণ আমি দিয়ে এগুলোকে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন একদিকটা খুব সুন্দর লাল হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব। আর যখন মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। আর দেখুন এবার কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নিয়ে বাকি বড়াগুলো ভাজতে দিয়ে আমি এর সঙ্গে আলু রান্না করে নেব, সেই জন্য এখানে আলু কেটে নিচ্ছি। তো এখানে আলু নিয়ে নিয়েছি দুটো। এবারে আলুগুলোকে আমি গোল গোল পিস করে কেটে নেব। চাইলে আপনারা আলু বাদ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো এবার আলুগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। তো এদিকে বড়াগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই বড়া ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। তো এই আলুগুলোকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এই আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটা প্রায় সেদ্ধও হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এবার এখানে দিয়ে দেব 5 ফোড়ন। আজকের রান্নাটা আমি আপনাদের নিরামিষভাবে তৈরি করে দেখাচ্ছি। তো 5 ফোড়ন দেওয়ার পর এবার একটা তেজপাতা দিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন। তো আদা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব টমেটো বাটা। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো এবার এই টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো টমেটোর কাঁচা গন্ধ ভালোভাবে বেরিয়ে যাওয়ার পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার এখানে টমেটোর বাটিটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি এখানে ঝালের জন্য 2টো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচও দিতে পারেন। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আলুটা এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দেব। তো আলুটা আমার 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এখন পানিটা দিয়ে দেবেন। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হালকা ঝোল থাকবে, সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিয়েছি। তো এবারে আলুটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। 5 মিনিটেই কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমি একটা আলু আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এই সয়াবিনের বড়াগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই নামানোর কিছুক্ষণ আগেই দেবেন। তো এগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে ঝোলটা অনেকটা মনে হলেও কিন্তু ঝোলটা কিন্তু অনেকটা থাকবে না, কারণ এই সয়াবিনের বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। তো 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর তারই সাথে আমার সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে।
তো বন্ধুরা, সয়াবিন তো রান্না করা হয়ে গেল। এবার আমি আপনাদের পটল দিয়ে ইউনিকভাবে একটি পটল ভাজা তৈরি করে দেখাবো। তাহলে রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 7টা মতো পটল আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলের ওপরের যে হালকা পাতলা একটা স্কিন থাকে সেটাকে খুব ভালো করে ছিলে ফেলে দিতে হবে। তো সবগুলো পটল খুব ভালো করে ছিলে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলোর ওপরের দিকটা নিচের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার এই পটলটাকে মধ্যে থেকে কেটে 2 ভাগ করে নিতে হবে। তো সবগুলো পটলই আমি এরকম করে মধ্যে থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, পটল যারা একেবারেই পছন্দ করে না তাদের একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন তারা খুবই পছন্দ করে খাবে। আর অনেকেই আছেন যারা কিন্তু পটলের বীজ খেতে একেবারেই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট রেসিপি। তো কেন পারফেক্ট বলছি সেটা একটু পরে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবগুলো পটল কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবারে পটলগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তো এবার পটলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য পটলগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমি লবণটা প্রথমেই দিয়ে দিলাম, পরে কিন্তু আর দেব না। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু পটলটা গলে গিয়ে তখন পুর ভরতে অসুবিধা হবে। তাই এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আর ততক্ষণে দেখুন পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু আমি এটা ভাপিয়ে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো এবার এই পটলগুলোকে ঠান্ডা করে নিতে হবে, তার জন্য এই প্লেটের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ততক্ষণ এই পটলগুলোর জন্য একটা পুর রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা একেবারেই ছোট সাইজের আলু নিয়েছি। আলু দুটোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর এই 2টো সেদ্ধ আলুতেই কিন্তু আমার 7টা মতো পটল খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ পর দেখুন আলুটা কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ঠিক আমরা যেইভাবে আলু ভর্তা করে থাকি সেইভাবে এখানে আমি এটা রেডি করে নেব। তো শুকনো মরিচটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, তাহলে এটা একটু ঝাল হবে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আলুটাকে এবার কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এটা এক সাইডে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমটার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। একেবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপরে একেবারে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে পটলগুলোও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এই পটলের ভেতরের যে বীজ সমেত শাঁসটা আছে সেটা আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। আর এর জন্যই কিন্তু যারা পটলের বীজ খেতে পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট এই রেসিপিটা। তো সবগুলো পটলের মধ্যে থেকে বীজটা আমি বার করে ফেলে দিয়েছি। এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প করে একটু করে নিব আর এই পটলের মধ্যেখানে এগুলো দিয়ে দেব। ঠিক যেভাবে পটলের বীজটা সেট হয়েছিল এর মধ্যে, ঠিক সেইভাবে এখানে আলুর পুরটা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো এবার কিন্তু সবগুলো পটলের মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে নিয়েছি।
এবার এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো তার জন্য আমি এখানে প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা হালকা গরম হতে থাক। এদিকে এবার একটা পটল নিয়ে আমি ডিমের ব্যাটারের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে নেব। তো আমি এখানে পটলগুলো ডিম দিয়ে ভেজে নেব। আপনারা যদি চান এমনি ভেজে নিতে তাও কিন্তু হবে, ডিম না দিয়েও ভেজে খাওয়া যায়। তো এবার প্যানের মধ্যে তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার এই হালকা গরম তেলের মধ্যে আমি একটা একটা করে পটলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলবেন না, তা না হলে কিন্তু নিচে থেকে ডিমটা পুড়ে যাবে আর পটলটা কাঁচাই থেকে যাবে। তাই তেলটা হালকা গরম করে নিয়ে ভেজে নিতে হবে। তো এবার এই প্যানের মধ্যে যতটা পরিমাণ পটল দেওয়া হয়েছে আমি ততটা পরিমাণ পটল দিয়েছি। এবার এটার একদিক হয়ে গেলে এটাকে উল্টে দেব। দেখুন ডিমটা খুব সুন্দর ভাজা হয়েছে। এবার উল্টে দিয়ে অপর দিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পটলগুলো উল্টে দেওয়ার পর কিন্তু আমি 3 থেকে 4 মিনিট লো আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এগুলো উল্টে দিচ্ছি আর নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো ঠিক এইরকম একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি পটলগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো সবগুলো পটলই দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার এই পটলগুলো তুলে নিয়ে বাকি পটলগুলো ঠিক একই রকম করে আমি ভেজে নেব। তো বাকি পটলগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন পটলগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই কিন্তু সবগুলো পটল ভাজা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই ডিম দিয়ে পটল ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো বন্ধুরা বাকি পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো ভিন্ন ধরনের এই পটল ভাজা রেসিপি কত সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল। আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু আবার বানানোর রিকোয়েস্ট আসবে, এতটাই খেতে মজার হয়। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ডাল ভাতের সঙ্গে 2 পিস পেলেই সব ভাত খেয়ে নেওয়া যাবে, এতটাই টেস্টি হয়। এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা পটল ভাজা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের বাঁধাকপি আর ডিম দিয়ে ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। আর এই বাঁধাকপিটা কিন্তু আমরা কাটবো না। রেসিপিটা বানানোর জন্য বাঁধাকপির গোটা গোটা পাতাগুলো লাগবে। সেই জন্য ওপরের কয়েকটা মোটা পাতাগুলো ফেলে দিয়ে ভেতরের পাতাগুলো নিয়ে নেব। তো এখানে কয়েকটা পাতা আমি কেটে নিচ্ছি। তো এখানে বেশ কয়েকটা পাতা আমি নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব। তো সেই জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। তারপরে পাতাগুলো দিয়ে দেব। এখানে পাতাগুলোকে কিন্তু আবার খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু পাতাগুলো গলে যেতে পারে। তো এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পানি ফুটে যাওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো পাতাগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু গলে যায়নি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন না গলে যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর পানিটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তো এবার আমি এটাকে একটা ছাকনার মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তাহলে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবার এদিকে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা বড় সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, তারপর ডিম দুটোকেও ছাড়িয়ে নেব। তো আমাদের আলু আর ডিমগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমটাকে পিস পিস করে কুচি করে কেটে নেব আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো ডিমটাকে খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। তো বন্ধুরা এখানে ডিমের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। তো এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো আমি প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা এইভাবে এগুলোকে মাখিয়ে নিয়ে কিন্তু চপের শেপ দিয়ে আপনারা বেসনে ডুবিয়ে এগুলোকে ভেজেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হবে। তো সব কিছুকে এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার এই পাতাগুলো থেকেও কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এইখানে পাতাগুলো কিন্তু গলে গেলে রান্নাটা করা যাবে না, তাই লক্ষ্য রেখে পাতাগুলো ভাপিয়ে নেবেন। তো এবার এই পাতার মধ্যেখানে আমি এই ডিমের পুরটা অল্প করে দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ আর অল্প একটু দিয়ে দিচ্ছি। তো ডিমের পুরটা রেখে দেওয়ার পর এটাকে এবার আমি রোল করে নেব। তো প্রথমে এক সাইডে একটু ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর অপর দিকটাও একই রকম করে ভাঁজ দিয়ে নিয়ে এবার এটাকে রোল করে নিচ্ছি। তো এইভাবে রোল করে নিয়ে এবার এটাকে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু খুলে যাবে না, এখন এইভাবে রোল করে আমি রেখে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা রোল করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আরও একটা পাতার মধ্যেখানে আমি এই ডিমের পুরটা রেখে দিয়ে এটাকে দুই দিকে দুটো ভাঁজ দিয়ে নেব, তারপর এটাকে রোল করে নেব। তো একেবারে কাজটা করা খুবই সহজ, আর এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি 3-4 চামচ মতো ময়দা নিয়েছি, তার সাথেই 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোলগুলো এর মধ্যে ডুবিয়ে যখন ভেজে নেব তখন কিন্তু রোলগুলো খুলে যাওয়ার চান্স থাকবে না। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে ঘন করে ময়দার ব্যাটারটা গুলে নেবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো ব্যাটারটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এবার প্যানের মধ্যে 3 থেকে 4 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রোলগুলো ভেজে নিতে পারেন। তেলটা গরম হতে থাক, এদিকে একটা করে রোল নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তো ব্যাটারের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে বাকিগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এবার একদিকটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এই রোলগুলো উল্টে দেওয়ার পরেও কিন্তু খুলে যায়নি। এই রোলগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো রোলগুলো কিন্তু দুই দিক একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বাকি রোলগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবারে রোলগুলোকে রান্না করে নেব। সেই জন্য প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। আর টমেটোটা প্রথমে দিয়ে দিয়েছি, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যাবে। তো টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে আমি হাফ চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো তার জন্য আমি বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লবণটা আমি প্রথমে দিয়েছিলাম বলে এখন আর দিলাম না। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন যেমন খেতে পছন্দ করেন। তো পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর পানিটা গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর একেবারে অল্প করে গরম মশলা গুঁড়ো আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি।
এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এই পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন একটা একটা করে এই রোলগুলো দিয়ে দেব। এবার পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটা একটা করে এই বাঁধাকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো বাঁধাকপির পিস দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটাও বাঁধাকপির পিস কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই গোটা হয়েই আছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, বাঁধাকপি রান্না তো হয়ে গেল। এবার আমি আপনাদের ফুলকপি দিয়ে চিকেন রান্না করে দেখাবো। তো রান্নাটা করে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি একটু মোটা মোটা করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব। তো গরম তেলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম। বাড়িয়ে রেখে ফুলকপিগুলোকে অনবরত নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। এবার এই ফুলকপিগুলোর যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। তো ফুলকপিটা লো আঁচে রেখে এগুলো একটু ভাজা হতে থাক। ততক্ষণে এটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, রসুন। এবারে আদা রসুনের সাথে একটা ছোট সাইজের টমেটোকেও পেস্ট করে নেব। তারপর এখানে অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতাটাকে রান্নার মধ্যে এরকমভাবে একটু ব্লেন্ড করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে ফুলকপিগুলোকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তো ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার ফুলকপিগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তো সবগুলো ফুলকপি কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আবারও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা, একটা তেজপাতা আর একটা শুকনো মরিচকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর যখন এই মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো চিকেন অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার এই শীতের ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার ঝালের জন্য 5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। আর তার সাথেই হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে কিন্তু রান্নার কালারটা খুবই ভালো আসবে। তো মাংসর কালারটা খুব সুন্দর আনার জন্য কিন্তু আমি তেলের মধ্যে প্রথমে হলুদটা দিয়ে দিয়েছি। তো এবার এই মশলাটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়ে এবার এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার এই পেস্ট করা মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো মশলাটা ভেজে নেওয়ার জন্য এবার এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসেছে।
তো ঠিক এই পর্যায়ে এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো মাংসগুলো দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো মাংসটাকে আমি 6 থেকে 7 মিনিট লো আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই মাংসর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। তো ফুলকপিগুলো দিয়ে মাংসর সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে এই মশলার ফ্লেভারটা ফুলকপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো বন্ধুরা, আজকের এই ফুলকপি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ফুলকপিটা কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপি আর মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে পানি দিয়ে দেব। তো পানিটা কিন্তু আমি এখানে গরম পানি দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও অনেকটাই ভালো হবে। তো পানি দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো লো আঁচে রান্না করে নিতে হবে। তো 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো 10 মিনিটের মধ্যেই ফুলকপি আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি এটা লো আঁচে রান্না করেছি তাই কিন্তু ঝোলটা অনেকটাই আছে। তো আপনারা ঝোলের পরিমাণটা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন। তো ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা আর একটু কমিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো এবার আমি এখানে অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দেব। তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো 2 মিনিট পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এবার এটাকে নামিয়ে রেখে কিছুক্ষণ পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ফুলকপিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এবার ফুলকপি আর মাংসটাকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকমভাবে একবার হলেও ফুলকপি আর মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো বন্ধুরা, ফুলকপি চিকেন তো তৈরি করা হয়ে গেল, এবার আমি আপনাদের শিম ভর্তা তৈরি করে দেখাবো। তো এই শিমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই শিমগুলোকে আমি কেটে নেব। তো এইভাবে ওপর দিকটা কেটে একটু যদি টান দেন তাহলে কিন্তু একটা শিরার মতো উঠে আসবে। তবে শিমটা যদি খুবই কচি হয় তাহলে কিন্তু এই শিরাটা থাকবে না। তো শিমটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর যদি শিমের মধ্যে পোকা থাকে তাহলে এই রকমভাবে একটু আলোর মধ্যে ধরবেন, তাহলে কিন্তু পোকাটা বোঝা যাবে। তো আমি সবগুলো শিম ঠিক একইভাবে কেটে আবারও ধুয়ে নিয়েছি। এবার এই শিমগুলোকে আমি রসুন দিয়ে রান্না করে নেব। তাই এখানে বেশ কিছু পরিমাণ আমি রসুন নিয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। এবার এই শিমগুলোকে প্রথমে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি পানি দিয়েছি। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার শিমগুলো পুরো দিয়ে দেব। এবার এই শিমগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে।
তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো যেহেতু আমি এখানে রসুন শিম বানাচ্ছি তাই এখানে বেশ কিছু পরিমাণ রসুন ছিলে নিয়েছি। আর এই রসুন শিম রান্নার মধ্যে কিন্তু এই রসুনের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে, তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো রসুনটাকে খুব ভালো করে এবার থেতো করে নিচ্ছি। তো দেখুন রসুনটা কিন্তু খুব ভালো করে থেতো করা হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই ঢাকনাটা উঠিয়ে একবার চেক করে নেব এই শিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো শিমের মধ্যে কিন্তু হালকা হালকা পানি আছে, আর শিমগুলো কিন্তু আরও একটু সেদ্ধ করে নেব। তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত শিমটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর পানিটা কিন্তু এবার খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর শিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি শিমগুলোকে নামিয়ে নেব। তো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও আমি এই শিমটাকে রান্না করে নেব। তো এবার কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে তেলের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে ফোড়নে এখানে আমি 1/2 চা চামচ মতো কালো জিরা আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই রসুন শিমের মধ্যে কালো জিরা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব থেতো করে রাখা রসুনটা। তো পুরো রসুনটা দেওয়া হয়ে গেলে এবার রসুনটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই রসুনটাকে কিছুক্ষণ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো রসুনটা লালচে হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো রসুনটা দেখুন খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ। তো এখানে আমি 3টে মতো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু কাঁচা কাঁচা ভাবই রেখে দেব। তো পেঁয়াজটাকে আমি এখানে খুব বেশি লালচে করে ভাজিনি, হালকা কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব আছে, ঠিক এইরকমভাবে আমি কিন্তু রেখে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তো আমি কিন্তু শিমগুলো সেদ্ধ করার সময়ও কিন্তু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, আর এইভাবে একটু তেলের সঙ্গে হলুদের গুঁড়ো দিলে কিন্তু এর কালারটা ভীষণ ভালো আসে। এবার এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও অনেকটাই ভালো আসবে। এবার সব কিছুকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন, তা না হলে হলুদের গুঁড়োটা পুড়ে গিয়ে আবার রান্নাটা তেতো লাগতে পারে। তাই এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এবার হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি শিমগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। তো এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি 1/2 চা চামচ মতো নিয়ে নিয়েছি পোস্ত, আর 1/2 চা চামচ মতো নিয়ে নিয়েছি হলুদ সর্ষে। এবার এই দুটোকে আমি অল্প করে পানি দিয়ে একটু পাতলা করে বেটে নেব। তো আবারও আমি ঢাকনাটা এবার উঠিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, আর এই শিমগুলোকে হালকা হাতে একটু গলিয়ে গলিয়ে দেব। তো এভাবে একটু গলিয়ে গলিয়ে দিলে কিন্তু শিমটা অনেকটাই মাখো মাখো হয়, খেতে ভীষণ ভালো লাগে। যারা শিম রান্না খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে, এটা খেতে এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, একবার হলো এইভাবে শিম রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে, এটা এতটাই সুস্বাদু হয়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর শিমটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। তারপর এই বাটিটা ধুয়ে হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার পোস্ত সর্ষে বাটা দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে।
তো বন্ধুরা, শিম ভর্তা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের ডিম আলু একটু অন্য পদ্ধতিতে রান্না করে দেখাবো। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। আর এই 3টা ডিমকে আমি একটা টিফিন বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। এই পদ্ধতিতে বানালে এই 3টা ডিম দিয়েই আপনারা পরিবারের সকলের জন্য রান্নাটা করে নিতে পারেন। আর ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু আমি আপনাদের রান্নাটা তৈরি করে দেখাবো। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এই ডিমের মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, টমেটো কুচি এগুলো দিতে পারেন। আমি শুধুমাত্র এইরকম নর্মালভাবেই ডিমটা গুলে নিলাম। তো ডিমটা ঢেলে নিয়ে আমি টিফিন বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি মাখিয়ে নিতে ভুলে গেছিলাম। এইভাবে যদি টিফিন বাটিতে একটু করে তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা ভাপিয়ে নেওয়ার পর বার করে নেওয়ার সময় কিন্তু একটুও লেগে যাবে না, খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। তো ডিমটাকে আবারও আমি ফেটিয়ে নেওয়ার পর এই টিফিন বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট মতো ভাপিয়ে নেব। তো এটা ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড দিয়েছি। এবার এই স্ট্যান্ডের ওপর রেখে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে আমি 8 মিনিট মতো ভাপিয়ে নেব। ততক্ষণে এই ডিমটার সঙ্গে রান্না করার জন্য আমি এখানে 2টো আলু নিয়েছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি তেমন করে কেটে নিতে পারেন। আলুগুলো কাটা হয়ে গেলে সাথে সাথে আলুগুলোকে আবারও ধুয়ে নেব। এদিকে ডিমটাও কিন্তু খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমটাকে এই টিফিন বাটি থেকে বার করে নেব। তো তার জন্য একটা ছুরি দিয়ে ডিমটার চারিদিকটা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। এবার এই টিফিন বাটিটাকে হালকা হাতে ঠোকা দিলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা বাইরে বেরিয়ে আসবে। তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে বাইরে বেরিয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো ডিমটা কিন্তু 8 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে 8 মিনিট কিন্তু নাও লাগতে পারে। তো এবার এই ডিমটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো ডিমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এই ডিমটাকে রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা আর কয়েক কোয়া রসুন। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবারে তেলটা হালকা গরম করে নেব। তারপরে এখানে ডিমের পিসগুলো ভেজে নেব। তো এখানে একটা একটা করে সবগুলো পিসই আমি দিয়ে দিচ্ছি। তো এবার এই ডিমগুলোর একদিক যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। তো ডিমগুলোর 2 দিকই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। তো এবার ডিমগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই আলুগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আলুগুলোকে তুলে রেখে দেব। তো সবগুলো আলু তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা, একটা তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ঝালের জন্য 4টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। তার সাথে পেস্ট করা মশলাটাও দিয়ে দিচ্ছি। তো পুরো মশলাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু এই মশলার মধ্যে টমেটো, আদা, রসুন দেওয়া আছে তাই কিন্তু মশলাটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। তাহলে মশলার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তাই অনবরত নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যখন হালকা শুকিয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন মশলার মধ্যে কিন্তু একটু আর পানি নেই, খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি।
হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। এবার তার সাথে ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। তো পানিটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলোকে প্রথমে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো আলুগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ডিম রান্নার মধ্যে যেহেতু আমি আলু দিয়েছি তাই আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো আপনারা যদি আলু না দিতে চান তাহলে এখানে একটু বেশি করে পানি দিয়ে পানিটা ফুটে গেলে ডিমের পিসগুলো দিয়ে রান্না করে নেবেন। তো এবার ব্লেন্ডারটা ধুয়ে যেটুকু পানি দিয়েছিলাম সেটাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 6 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর আলুগুলোও দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু নতুন আলু তাই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে আলুটা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। সেক্ষেত্রে একটু পানিটা দিয়ে আপনার আলুটা ভালো করে সেদ্ধ করে নেবেন। তো এবার ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না। তো এবার এই পানিটা ফুটে গেলে আমি এখানে ডিমের পিসগুলো দিয়ে দেব। তো পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ডিম আলু রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো এবার ঝোলের মধ্যে ডিমগুলো দেওয়ার পর হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে রান্না করে নেব। তো এই 3-4 মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। তাহলে কিন্তু ঝোলটাও অনেকটাই কমে যাবে আর আলু আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা কিন্তু এবার আমি তুলে নিয়েছি আর দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলু ডিমের রেসিপিটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। ঘরে মাছ মাংস না থাকলে আপনারা ডিম আর আলুটা এভাবে রান্না করতে পারেন। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। খেতে ভীষণ মজার হয়। তো বন্ধুরা, ডিম আলু তো রান্না করা হয়ে গেল। এবার আমি আপনাদের সবশেষে টমেটো আলুর সঙ্গে সিলভার কাপ মাছ রান্না করে দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি এখানে 7 পিস বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে মাছ নিয়ে নেবেন। এবারে মাছগুলোকে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে মাখিয়ে নিচ্ছি। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব। এই বড় সাইজের সিলভার কাপ মাছগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়। ছোটগুলোর থেকে কিন্তু বড়গুলোর স্বাদ বেশি ভালো। তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে 5 মিনিট আমি এইভাবে রেখে দেব। ততক্ষণে আলুটা আমি কেটে নিয়েছি। আলুটা এখানে আমি একটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে আলুটা নিয়ে নেবেন। এদিকে মাছগুলোর 5 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে মাছটা ভাজলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে মাছের পিসগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 7 পিস মাছ একসঙ্গে কিন্তু ভেজে নেব। তবে আপনাদের অসুবিধা হলে এগুলোকে দুবারে ভেজে নিতে পারেন। এবার এই মাছগুলোর একদিক ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। এবার একটা ছোট মিক্সিং জারের মধ্যে ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা কুচি। আর দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা মরিচ। ঝালের পরিমাণটা বুঝে এখানে আপনারা দিয়ে দেবেন। আর তার সাথে অল্প করে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। তারপরে সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব।
তো এদিকে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু মাছের একদিকগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মশলাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রেখে দিয়েছিলাম, তারপর আবারও গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার মাছের অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো একটু খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নিলে মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো মাছ তুলে নিয়েছি, এবার মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। এখানে আলুগুলোকেও আমি মাছের মতো লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলুটা এখানে লাল লাল করে ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে রাখছি। তারপরে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরা। কালো জিরা দিলেই মাছ রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো কালো জিরা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এবার এখানে টমেটো দুটোকে কুচি করে দিয়ে দিচ্ছি, আর টমেটো দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। টমেটোর মধ্যে প্রথমেই লবণটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো আমি এখানে টমেটোটা কুচি করে দিয়েছি, চাইলে আপনারা টমেটোটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেও দিতে পারেন। সেক্ষেত্রে টমেটোটাকে প্রথমে ভেজে নেবেন। তো টমেটোটা খুব ভালো করে ভাজা হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ পর এই টমেটোটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর অনেকটা গলেও গেছে। তবে আরও ভালো করে চামচটা দিয়ে আমি গলিয়ে দিচ্ছি। আর টমেটোটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তাই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো প্রথমে এই মশলাটাকে এইভাবে আমি 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো মশলাটা খুব ভালো করে এবার ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব ঝালের জন্য অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো, আর তার সাথে রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিয়েছি। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দুটো মশলার সঙ্গে পেস্ট করেছিলাম, তাই আমি এখানে অল্প করে মরিচের গুঁড়োটা দিয়েছি। এবার ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এবার আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট মতো এইভাবেই রেখে দেব। তো আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দর কষানোও হয়ে গেছে। আর এই মশলার চারিদিকে দেখুন অনেকটাই তেল ছেড়েও এসেছে, আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমাদের এখানে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই এখানে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে। আর আপনারা এখানে ঝোলের পরিমাণটা যেমন রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। তো পানিটা যখন হালকা ফুটে আসবে তখন এবার এখানে মাছের পিসগুলো দিয়ে দেব। তো সবগুলো মাছের পিস দিয়ে আমি এগুলোকে আবারও 3 মিনিট মতো রান্না করে নেব। তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও অনেকটা কমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো আমি এখানে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে লোতে করে আবারও 2 মিনিট রেখে দিয়েছি। আর দেখুন চারিদিক থেকে কি সুন্দর তেল ছেড়েও এসেছে। তারপর নামানোর আগে অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে না দিলেও চলবে।
তো অল্প করে একটু চারিদিক থেকে ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়াটা করে দিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই আলতো হাতে এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, একবার হলো এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। একবার খেলে আবার বানাতে ইচ্ছে করবে। তো এবার কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছটা দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।